আমরা জানি যে মানবাধিকার প্রধানত দুই ধরনের হয়। একটা হচ্ছে রাজনৈতিক অধিকার এবং নাগরিক অধিকার, যেটা নাগরিক হিসাবে রাজনৈতিক সত্তা হিসাবে মানুষের জন্য প্রয়োজন। চলাফেরার অধিকার, সমাবেশের অধিকার, মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সমতার অধিকার। আরেক ধরনের অধিকার আছে যেটা মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সাথে সম্পর্কিত। যেই অধিকারগুলো ভোগ না করতে পারলে মানুষ মানুষের মতো করে বাঁচতে পারে না। যেমন মানুষেরই বস্ত্রের প্রয়োজন হয়, আশ্রয়ের প্রয়োজন হয়, শিক্ষা সুবিধার প্রয়োজন হয়, অ্যাক্সেস টু মেডিকেয়ার বা স্বাস্থ্য সুবিধার প্রয়োজন হয়। এগুলি আমরা অন্যান্য জীবের চেয়ে মানুষের এই পার্থক্যগুলো আমরা সকল সোসাইটিতে মেনে নিয়েছি যে একটা মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে তার কিছু কিছু মৌলিক উপকরণ প্রয়োজন হয়। এগুলি হচ্ছে অর্থনৈতিক অধিকার। এছাড়া সামাজিক অধিকারের মধ্যে যেটা পড়ে সেটা সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। যেমন সামাজিক নিরাপত্তার অধিকার, সেটাকে আমরা সামাজিক অধিকার বলতে পারি। সামাজিক নিরাপত্তার কনসেপ্টটা হচ্ছে একজন মানুষ যখন বেকার থাকে বা একজন যদি বিধবা হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, অতি বৃদ্ধ হয়ে যায়, তাকে সাপোর্ট করার দায় দায়িত্ব সমাজের অন্যান্য সুস্থ সবল মানুষের রয়েছে। এই সামাজিক নিরাপত্তা কনসেপ্টটা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে। সামাজিক যে অধিকার কথা বলি বা অর্থনৈতিক অধিকারের কথা বলি সেটা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে। যেমন এক্সাম্পল হিসাবে বলি, বিশেষ করে ওয়েস্টার্ন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে বা আমেরিকা আছে, আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডে আমি পড়াশোনা করেছি, আমি দেখেছি যারা ইংল্যান্ডের সিটিজেন আছে তারা কেউ যদি বেকার থাকে এবং যথেষ্টভাবে চাকরি লাভের চেষ্টা করার পরও বেকার থাকে, রাষ্ট্র তাকে বেকার ভাতা দিচ্ছে। বেকার ভাতা মানে কি? বেকার ভাতার মধ্যে তার অন্ন এবং বস্ত্রের চাহিদাটা মিটে যাচ্ছে। রাষ্ট্র তাকে ফ্রি মেডিকেয়ার দিচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ কেনার জন্য তার টাকা লাগছে না, ওই ওষুধের টাকা রাষ্ট্র দিয়ে দিচ্ছে। রাষ্ট্র তাকে ফ্রি শিক্ষা দিচ্ছে, তার বাচ্চাদের পড়াশোনা করার টাকা লাগছে না। এমনকি আমি নিজে দেখেছি যে একদম লন্ডনে, আপনার সেন্ট্রাল লন্ডনের মধ্যে বিরাট বিরাট বাসাতে দেখেছি যারা বেকার মানুষ আছে, রাষ্ট্র তাদেরকে বেকার আনএমপ্লয়মেন্ট বেনিফিট হিসাবে বড় একটা বাসাতে থাকতে দিচ্ছে, যতগুলো সন্তান ততগুলো অনুযায়ী বাসা দিচ্ছে। এই যে রাষ্ট্র দায়িত্ব নিয়ে নিচ্ছে, একটা রাষ্ট্রের নাগরিক যখন চাকরি পাচ্ছে না, সে যেন না খেয়ে মারা যায়, তার জন্য ঘরে মানে তার জন্য রাস্তায় থাকতে না হয়, তার জন্য শিক্ষা বা চিকিৎসা সুবিধা তার বা তার সন্তানদের যেন কোনো সমস্যা না হয়, এই জন্য রাষ্ট্রই দায়িত্ব নিয়ে নিচ্ছে। রাষ্ট্রই তাকে এই সুবিধাগুলো ভোগ করতে দিচ্ছে এবং এই সুবিধাগুলো যখন রাষ্ট্র তাকে অধিকার হিসাবে ভোগ করতে দিচ্ছে, তখন আমরা বলি যে রাষ্ট্র এই সামাজিক এবং অর্থনৈতিক অধিকার দিয়েছে। ফর এক্সাম্পল, ইংল্যান্ডে যদি একজন নাগরিক বা আমেরিকায় যদি একজন নাগরিক, জার্মানিতে যদি একজন নাগরিক সে যদি না খেয়ে থাকে, তার যদি বাড়ি না থাকে, তার যদি শিক্ষা সুবিধা না থাকে এবং রাষ্ট্র যদি তাকে কোনো রকম আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিতে অস্বীকৃতি জানায় যুক্তিসঙ্গত কারণ ছাড়া, সে মামলা করতে পারে এবং আদালত রাষ্ট্রকে বাধ্য করতে পারে তাকে এই ধরনের সুবিধা দেওয়ার জন্য। যে জন্য ওইখানে আমরা এগুলিকে অধিকার কনসেপ্টে বলি। অধিকার মানে হচ্ছে আদালতের মাধ্যমে বলবৎযোগ্য। আমাকে রাষ্ট্র অন্ন বস্ত্র দিচ্ছে না, আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করলাম, কোর্ট বা উচ্চ আদালত রাষ্ট্রকে নির্দেশ দিল যে এরকম আসিফ নজরুলকে এত টাকা করে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া হোক। এই যে বাধ্য করতে পারছি, এটাই হচ্ছে অধিকার কনসেপ্টটা। এখন সামাজিক বা অর্থনৈতিক অধিকার, এটা দেখা গেছে যে উন্নত বিশ্বে এটা আপনার বহুল প্রচলিত। এমন কোনো উন্নত দেশ পাওয়া যাবে না, ওয়েস্টার্ন ডেমোক্রেটিক কান্ট্রি পাওয়া যাবে না যেখানে নাগরিকদের আপনার এই ধরনের অর্থনৈতিক বা সামাজিক অধিকার নেই। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেছে যে অনুন্নত যে দেশগুলো রয়েছে বা নবীন যে দেশগুলো রয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে দেশগুলো রয়েছে, তারা আপনার নাগরিকদেরকে রাজনৈতিক অধিকার দেয়। অর্থাৎ যত বেশি তুমি সমাবেশ করো অসুবিধা নাই, যত বেশি তুমি মত প্রকাশ করো অসুবিধা নাই, বা যত বেশি ধর্মচর্চা করো অসুবিধা নাই, এই সমস্ত রাজনৈতিক অধিকার বাংলাদেশের মতো কান্ট্রিগুলো নাগরিকদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু তারা অর্থনৈতিক অধিকারগুলো যায় না। মানে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী একজন নাগরিক যদি না খেয়ে মারা যায় বা একজন নাগরিকের যদি কোনো বাড়ি না থাকে বা সে যদি বিনা চিকিৎসায় দিনের পর দিন কষ্ট পায়, সে রাষ্ট্রকে আদালতের মাধ্যমে বাধ্য করতে পারবে না তাকে খাদ্য দেওয়ার জন্য বা তাকে বাসা দেওয়ার জন্য বা তাকে আপনার মেডিকেয়ার দেওয়ার জন্য। আমরা আমাদের চারপাশের সমাজে অনেক উদাহরণ দেখি, একজন লেখকের যদি বই নিষিদ্ধ হয়ে যায়, একজন রাজনৈতিক দল যদি একটা সভা করতে না পারে, একটা সমিতি যদি রেজিস্ট্রেশন না হয়, তারা হাইকোর্টে মামলা করছে, হাইকোর্ট সরকারকে নির্দেশ দিচ্ছে যে না, তার বইটাকে কেন নিষিদ্ধ করা হবে, তাকে কেন মিটিং করতে দেওয়া হবে না, তাকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্ট সরকারকে বাধ্য করছে। কিন্তু আজ পর্যন্ত আমরা এমন কোনো উদাহরণকে কখনো দেখেছি যে একটা মঙ্গাপীড়িত এলাকায় 1000 লোক না খেয়ে আছে, তারা হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্ট রাষ্ট্রকে বলছে এই যতগুলা মঙ্গাপীড়িত লোক আছে প্রত্যেককে তোমার 3 বেলা করে খাওয়াতে হবে। এই ধরনের আমরা কোনো কোর্টে নির্দেশ কখনো দেখেছি? নেভার। আমরা কখনো দেখেছি যে বস্তিবাসী যারা আছে তারা মামলা করেছে, রাষ্ট্র বলছে যে না, এখনই তোমার তাদেরকে বিল্ডিং তুলে দিতে হবে? এটা আমরা কখনো দেখি না। কেন দেখি না? কারণ আমাদের সংবিধানেই
সামাজিক এবং অর্থনৈতিক অধিকারকে অধিকার হিসাবে স্বীকৃতি করা হয় নাই, স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদের সংবিধান অনুযায়ী সামাজিক বা অর্থনৈতিক অধিকারগুলোকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলা হয়, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। রাষ্ট্র একটা সংবিধানে বলেছে, যেটা আমার অন্যতম মৌলিক দায়িত্ব, আমি চেষ্টা করব, আমার যতটুকু রিসোর্স আছে চেষ্টা করব। কিন্তু রাষ্ট্র আবার এটাও বলে দিয়েছে, এটা যদি না দিতে পারি তাহলে আমার বিরুদ্ধে আবার মামলা করতে পারবে না। তার মানে এটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না। আমার এখানে কেউ সমাবেশ করতে না পারলে এই রাজনৈতিক অধিকারটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য, কিন্তু কেউ যদি না খেয়ে মারা যায় সেটা সে আদালতে গিয়ে রাষ্ট্রকে বাধ্য করতে পারবে না যে আমাকে খাওয়া দেওয়া হোক, এটা সে বাধ্য করতে পারবে না। এখানে হচ্ছে কনসেপচুয়াল ডিফারেন্সটা, যে আমাদের এখানে অর্থনৈতিক অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে শুধুমাত্র পলিসি হিসাবে। রাষ্ট্র একটা দায়িত্ব হিসাবে নিয়েছে, রাষ্ট্র রাষ্ট্রের মতো চেষ্টা করবে, কিন্তু অধিকার হিসাবে না। এটার কারণে অনেকে আপনার এটার পক্ষে অনেকে যুক্তি দেখায় যে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, বাংলাদেশের পক্ষে আপনার এত নাগরিকরে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা যদি বাধ্যতামূলকভাবে দিতে হয় সরকারকে, তাহলে সরকারের পক্ষে এটা সম্ভব না, কারণ সরকারের রিসোর্সই নাই। আমরা যদি সকল বেকারকে যদি রাষ্ট্রের বেকার ভাতা দিতে হয় তাহলে রাষ্ট্রে সেই টাকাই নেই, সোজা কথা আর কি। এই ধরনের যুক্তি দেওয়া হয়, বাট এই ধরনের যুক্তিগুলো আসলে খোরা যুক্তি। আমরা যদি কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল দেখি তাহলে আমরা দেখব অনেক মানে উন্নয়নশীল দেশ বা অনেক নবীন রাষ্ট্র বা অনেক আপনার ট্রানজিশনাল ডেমোক্রেসির মধ্যে রয়েছে, এরকম কান্ট্রিতেও গ্র্যাজুয়ালি এই সমস্ত অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দিচ্ছে। যেমন সাউথ আফ্রিকা একটা বিরাট এক্সাম্পল। সাউথ আফ্রিকাতে আপনার এই সামাজিক অধিকার বা অর্থনৈতিক অধিকারগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না, এটা বলা নাই। তার মানে হচ্ছে আদালতে যাওয়া যায়। তো এরকম আমরা একটা খুব বিখ্যাত কেসের কথা জানি। আপনারা জানেন সাউথ আফ্রিকাতে যখন এইচআইভির খুবই প্রাদুর্ভাব হচ্ছিল, তখন এইচআইভি নিরোধক যে টিকা, সেই টিকা কিছু সিলেক্টেড এলাকায় দেওয়া হচ্ছিল। তো যে সমস্ত এলাকায় দেওয়া হয়নি তারা মামলা করেছিল রাষ্ট্রের বিরুদ্ধে, যে এটা তো আমার চিকিৎসার অধিকার, এটা আমার একটা অর্থনৈতিক অধিকার, রাষ্ট্র আমাকে এটা দিবে না কেন? তখন যখন আপনার রাষ্ট্রের লোকজনকে আদালতে ডাকা হলো, তো রাষ্ট্রের লোকজন আদালতে গিয়ে বললো আমাদের কাছে তো এত টাকা পয়সা নাই, আমরা সবাইকে এইচআইভি নিরোধক যে টিকা এটা অনেক এক্সপেন্সিভ, তখন খুব এক্সপেন্সিভ ছিল, এটা আমরা কিভাবে দিব। তখন আদালত রাষ্ট্রকে প্রশ্ন তুললো, তুমি যে অন্যান্য ব্যয় করো, যে সামরিক ব্যয় করো, ডেভেলপমেন্ট ব্যয় করো, মন্ত্রীদের বেতনে ব্যয় করো, মন্ত্রীদের ফেসিলিটিতে ব্যয় করো, নানান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান পালনে ব্যয় করো, ওই সমস্ত ব্যয় কি বেশি ইম্পর্টেন্ট, নাকি এইডসের হাত থেকে রক্ষা পাওয়ার যে অধিকার, সেই অধিকারের জন্য খরচ করাটা বেশি ইম্পর্টেন্ট? এটা আমাকে ব্যাখ্যা করে বুঝাও। তখন আপনার রাষ্ট্রের পক্ষ থেকে সাথে সাথে বুঝতে পারলো তারা এই ডিবেটে গেলে রাষ্ট্রের যারা কর্ণধার আছে তাদের অনেক স্বার্থহানি হবে। তারা সাথে সাথে বললো আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্রোগ্রাম করে নিয়ে আসছি, আমরা সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করব। তো আমাদের এখানে যখন বলা হয় যে রাষ্ট্রের টাকা নাই, এই জন্য নাগরিকরা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দেওয়া হচ্ছে না, তা আমরা কি বিনীতভাবে প্রশ্ন তুলতে পারি যে আমাদের এখানে যে মন্ত্রীরা, সংসদরা যে ট্যাক্স মুক্ত গাড়ি আনেন, তখন তাদের টাকা হয়, তাদের বেতন ভাতা দফায় দফায় বাড়ানো হয়, তখন তাদের টাকা হয়, ইলেকশন করতে গিয়ে তারা হাজার কোটি টাকা খরচ করেন, তখন তাদের টাকা হয়। অপ্রয়োজনে রাষ্ট্রের একটা নতুন ধরেন একটা বিমানবন্দর করার একটা প্ল্যান নেওয়া হয়েছিল, সেটা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হতো। তারপর আপনার একটা সংযোগ সড়ক নির্মাণ করার ক্ষেত্রে দেখা যায় 100 কোটি টাকা ব্যয়ের কথা, সেখানে ব্যয় করা হচ্ছে 500 কোটি টাকা। একটা ব্যাংকের থেকে রাষ্ট্রীয় ব্যাংক থেকে 4000 কোটি টাকা লুটপাট হয়, আমাদের অর্থমন্ত্রী বলে এটা তেমন কোনো টাকা না। তো এখানে লুটপাট করতে আপনাদের টাকা হয়, দুর্নীতি করতে টাকা হয়, অগুরুত্বপূর্ণ বিষয়ে খরচ করতে টাকা হয়, বিলাসিতা করতে টাকা হয়। তো আপনাদেরকে যেসব বস্তিবাসী মানুষ আছে তাদের বাসা তৈরি করে দেওয়ার টাকা হয় না? যেসব মানুষ না খেয়ে মারা যায়, মঙ্গলপুরিত এলাকা আছে, সেখানে দিতে টাকা হয় না? তো আমি মনে করি যে এখানে এই সমস্ত খোরা যুক্তি যে টাকা নাই তাই অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে না, এটা কোনোভাবেই আর গ্রহণযোগ্য না। এটা চ্যালেঞ্জ করার সময় এসেছে। এবং আমরা অনেক দেশে দেখেছি যে এই অর্থনৈতিক অধিকারগুলোকে গ্র্যাজুয়ালি স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, আমি স্বীকার করি বাংলাদেশের পক্ষে এখনই একই সাথে বলে দিল অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলি আপনার সবই অধিকার হিসাবে বলবৎযোগ্য, একবারে করা সম্ভব না। ঠিক আছে, বুঝলাম, আপনি গ্র্যাজুয়ালি করেন। পৃথিবীতে অনেক ল্যাটিন আমেরিকার কান্ট্রিতে অনেক এক্সাম্পল আছে, আপনার পূর্ব ইউরোপিয়ান কান্ট্রিতে এক্সাম্পল আছে, তারা ছোট ছোট অধিকার দিচ্ছে। যেমন ধরেন অনেক দেশে আছে রাইট টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। রাইট টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ নিরাপদ খাবার পানি এবং স্যানিটেশন, পয় নিষ্কাশন। এই নিরাপদ খাবার পানি এবং পয় নিষ্কাশন না থাকার কারণে দেখা গেছে পৃথিবীতে নারী এবং শিশু মৃত্যুর জন্য এটা একটা বড় কারণ।
এই জন্য আপনার অনেক দেশে, আপনার গুয়াতেমালার মতো দেশে, নিকারাগুয়ার মতো দেশে, হন্ডুরাসের মতো দেশে শুধুমাত্র নারী এবং শিশুদের সেফ ড্রিঙ্কিং পাওয়ার অধিকারকে একদম বলবৎযোগ্য, আদালতে বলবৎযোগ্য অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তা আমাদের রাষ্ট্রে যদি আপনি সব অধিকার একসাথে নাও দিতে পারেন, আপনি এইভাবে শুরু করেন না যে আমাদের এখানে কোনো নারী এবং শিশু সে সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়ার অধিকারটা তার একদম আদালতে বলবৎযোগ্য অধিকার করে দেন। তারপর আপনি গ্র্যাজুয়ালি করেন যে আমাদের এখানে 60 বছরের বেশি যারা থাকবে মানুষ, তাদের খাদ্য পাওয়ার অধিকার হচ্ছে তাদের আদালতে বলবৎযোগ্য অধিকার। তারপর আপনি বলেন যে আমাদের এখানে যেমন শিক্ষা পাওয়ার যে অধিকারটা, এটা আপনার অধিকার হিসেবে স্বীকৃত না, রাষ্ট্র দিয়ে দিচ্ছে। ম্যাট্রিক করেছে, পরে ইন্টারমিডিয়েট করেছে, আপনি এটা অধিকার হিসেবে দিয়ে দেন, যেন এটা অধিকার। এই অর্থাৎ আমি বলছি পর্যায়ক্রমে রাষ্ট্র যদি চায়, রাষ্ট্রের যেই পরিমাণ রিসোর্স আছে সেটা অপেক্ষাকৃত অপ্রয়োজনীয় খাতে বা বিলাসিতার খাতে খরচ না করে নাগরিকদেরকে পর্যায়ক্রমে অর্থনৈতিক অধিকার দেওয়ার মতো ক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের রয়েছে। ফলে এই সমস্ত খোরা যুক্তি দেখিয়ে এই নাগরিকদের এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত করার কোনো মানে হয় না। আমি অবিলম্বে দাবি করব যে আমাদের সংবিধানে গ্র্যাজুয়ালি, পর্যায়ক্রমে, প্রথমে পানির অধিকার, পরে আপনার খাদ্যের অধিকার, পরে বস্ত্রের অধিকার, তারপরে আপনার একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীর আপনার আশ্রয়ের অধিকার, বাসস্থানের অধিকার, এইভাবে গ্র্যাজুয়ালি যেন আমাদের সংবিধানে আদালতে বলবৎযোগ্য অধিকার হিসাবে অর্থনৈতিক অধিকারকে যেন স্বীকৃতি দেওয়া হয়। আর এই ব্যাপারে আমি একটা জিনিস জানি যে আপনি যদি দক্ষিণ আফ্রিকার আদালত দেখেন, ব্রাজিলের আদালত দেখেন, আপনি যদি আর্জেন্টিনার আদালত দেখেন, আপনি যদি ভারতের আদালত দেখেন, তারা এই সামাজিক এবং অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য অনেক যুগান্তকারী রায় দিয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা আনফর্চুনেটলি, আমার যতদূর জ্ঞানের পরিধি, আমি উচ্চ আদালত থেকে এই ধরনের কোনো যুগান্তকারী রায় আছে বলে আমার জানা নেই। এখন আপনি বলতে পারেন যে আমার আর্টিকেল 8 তো লিখেই দিয়েছে যে অর্থনৈতিক অধিকার হচ্ছে আদালতে বলবৎযোগ্য না। তো বলবৎযোগ্য না হলে আদালতে কি করার আছে? আমি মনে করি অনেক কিছু করার আছে, কারণ আমাদের আর্টিকেল 8 তো আরো অনেক কথা বলেছে। আর্টিকেল 8 বলেছে আমাদের যে অর্থনৈতিক এবং সামাজিক অধিকারগুলো আছে এটা অবলম্বনে রাষ্ট্র আইন তৈরি করবে, আছে না? ক্লজ বি অব আর্টিকেল 8 বলা আছে যে রাষ্ট্র এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অবলম্বনে আইন তৈরি করবে। তো আদালত তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারে যে তোমার যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দেওয়ার জন্য আইন তৈরি করার কথা, সেই আইন তুমি তৈরি করছো না কেন? তো কনস্টিটিউশনাল ডিরেকশন। আপনি দেখেন মাজদার হোসেন কেসে, এটাও কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে আদালতকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে হবে। তো মাজদার হোসেন কেসের যেই প্রিন্সিপাল, যেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটাকে বলবৎ করতে গিয়ে আদালত অত্যন্ত এগ্রেসিভ ভূমিকা রেখেছে, বলেছে 8টা সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছে যে এইভাবে এত সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করতে হবে। সেটার ক্ষেত্রে আদালত যেই এগ্রেসিভ এবং অত্যন্ত পজিটিভ এগ্রেসিভ ভূমিকা রেখেছে, ইতিবাচক, মানে অতি উৎসাহী ভূমিকা রেখেছে এবং অত্যন্ত ইতিবাচক ভূমিকা ছিল এটা। তো ওই ধরনের ইতিবাচক ভূমিকা যদি বিচার বিভাগকে পৃথক করার ক্ষেত্রে রাখা যায়, তাহলে একই ধরনের পলিসি হিসাবে সামাজিক এবং অর্থনৈতিক অধিকার বলবৎ করার ক্ষেত্রেও আদালতের ইতিবাচক একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখার স্কোপ রয়েছে বলে আমি মনে করি। এবং এটা আদালতকে আমরা হেল্প করার দায়িত্ব আমাদের নবীন আইনজীবীদের, আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, আমাদের যারা মানবাধিকার কর্মী আছে, তাদের এই ধরনের পিটিশন নিয়ে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে আমাদের সকলেরই এগিয়ে যাওয়া উচিত। এবং আমি মনে করি এই সামাজিক এবং অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমাদের ব্যাপক গণসচেতনতা সৃষ্টির সময় এসেছে। আপনি বাংলাদেশে যত রকম ডিসকোর্স দেখবেন, আলোচনা দেখবেন, সব হচ্ছে রাজনৈতিক অধিকার নিয়ে। এবং এই আলোচনাগুলো আমরা করি এমন সব মানুষরা যাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের এগুলি সমস্যা নাই, আমরা খালি ওই কথা বলার অধিকার, সমাবেশের অধিকার, এই সমস্ত অধিকার নিয়ে কথা বলি। ওই সমস্ত অধিকার নিয়ে অবশ্যই কথা বলা উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অর্থনৈতিক এবং সামাজিক অধিকার নিয়েও সমানভাবে সোচ্চার হওয়া উচিত এবং আমাদের জনগোষ্ঠীকে সেন্সিটাইজ করা উচিত। তারা যেন ক্রমাগতভাবে রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে যে আপনি এত টাকা বেতন নিতে পারেন, ভাতা নিতে পারেন, সংসদ চালাইতে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে খরচ করতে পারেন, সামরিক খাতে খরচ করতে পারেন, এই ডেভেলপমেন্টের নামে কারচুপি করতে পারেন, বিনা ট্যাক্সে গাড়ি আনতে পারে না, আপনি আমার খাবার দিতে পারবেন না। এটা কি ধরনের রাষ্ট্র? এই প্রশ্নগুলো যেন সমাজের থেকে আরো জোরালোভাবে উত্থিত হয়, এই দায়িত্ব আমাদের যারা আইন পেশায় রয়েছে, যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, প্রফেশনাল গ্রুপ রয়েছেন, তাদের সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে।